নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। খারাপ সময়টা কি শুরু হয়ে গেল মোহাম্মদ ইউনূসের? অন্তত ডোনাল্ড ট্রাম্প এবার যে সিদ্ধান্ত নিলেন, নিঃসন্দেহে বলা চলে মোহাম্মদ ইউনূসের জবনিকা পতন কার্যত সময়ের অপেক্ষা। তিনি ইউএস এইড বন্ধ করে দিয়েছিলেন কাল। যেই এইডের মাধ্যমে বাংলাদেশ একের পর এক সুযোগ সুবিধা পাচ্ছিল, অন্তত বর্তমানে অর্থনৈতিক যে পরিস্থিতি বা মন্দা, সেখানে বাংলাদেশের কোষাগার ফুলে ফেপে উঠছিল। সেই এইড বন্ধ করে মোহাম্মদ ইউনূসকে কিন্তু প্রথম ঝটকাটা দিয়ে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর আজকে আমেরিকার পক্ষ থেকে যে খবর সামনে এলো, তা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে সব থেকে বড় ধাক্কা হতেই পারে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে সরানোর পিছনে যার নাম সব থেকে বেশি উচ্চারিত হচ্ছিল, আলোচিত হচ্ছিল, এমনকি শেখ হাসিনা যার নাম বিভিন্ন ক্ষেত্রে বলেছিলেন, সেই ডোনাল্ড লু, এবার এই ডোনাল্ড লুকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আজকের আমেরিকার পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, স্টেট রিপোর্ট কনফার্মস এন্ড অফ ডোনাল্ড লু ট্রাম্প। অর্থাৎ এই যে ডোনাল্ড লু এর সময়সীমা টার্ম, এটা শেষ করা হলো ডোনাল্ড ট্রাম্পের জমানায়। কার্যত বলা চলে ডোনাল্ড লুকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড লু এর উপর দায়িত্ব কি ছিল? ডোনাল্ড লু এর উপর দায়িত্ব ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার যে পলিটিক্স, এই পলিটিক্সকে কার্যত আমেরিকার হয়ে নিয়ন্ত্রণ করার। এই ডোনাল্ড লু এর উপরে শেখ হাসিনা থেকে ইমরান খান একাধিক সময় একাধিক অভিযোগ কিন্তু নিয়ে এসেছিলেন, এবং শেষে দেখা যায় ডোনাল্ড লুই কিন্তু জয়লাভ করেছিলেন বিভিন্ন সময়ে। এই ডোনাল্ড লুকে গেম চেঞ্জার অফ সাউথ ইস্ট রেজিয়ান, মানে এই যে পার্টিকুলারলি সাউথ ইস্ট অঞ্চল, এই অঞ্চলের গেম চেঞ্জার বলে আখ্যায়িত করেন বিশেষজ্ঞরা। 2022-এ যদি যান তাহলে দেখতে পাবেন ইমরান খানের যে সরকার, সেই সরকারের সেই সরকারের সঙ্গে ইমরান খানের সরে যাওয়ার 1 মাস আগে এই ডোনাল্ড লু একটি মিটিং করেছিলেন, এবং ডোনাল্ড লু এর এই মিটিং এর পর ইমরান খানও বুঝতে শুরু করেন আমেরিকার ফাঁদে যদি তিনি পা না দেন তাহলে তাকে ক্ষমতা থেকে সরতে হবে। ইমরান খান প্রকাশ্যে ডোনাল্ড লুকে দায়ী করেছিলেন তার মসনদচ্যুত হওয়ার পিছনে। তিনি এই ডোনাল্ড লুকে বলেছিলেন ইউএস রেজিম চেঞ্জ অপারেশন হেড, অর্থাৎ আমেরিকার রেজিম চেঞ্জ অপারেশন হেড, মানে আমেরিকা ডোনাল্ড লুকে অর্থাৎ বাইডেন প্রশাসন ডোনাল্ড লুকে কাজে লাগাতো প্রত্যেকটি অঞ্চলের জিও পলিটিক্যাল সিনারিও এবং পলিটিক্সকে উল্টে পাল্টে দেওয়ার ক্ষেত্রে। কোথাও হুমকি দিত, কোথাও ষড়যন্ত্র করা হতো, কোথাও সিআইএ এফবিআই কে কাজে লাগিয়ে বিভিন্ন অপারেশন চালিয়ে, কখনো কখনো পাকিস্তানের আইএসআই কে কাজে লাগিয়ে বাংলাদেশের মতো দেশে জিওপলিটিক্যাল এবং সামাজিক স্তরের একদম নিচে ঢুকে গিয়ে ষড়যন্ত্র করত এই ডোনাল্ড লু। তা কিন্তু একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলতেন। শেখ হাসিনা কি বলেছিলেন মনে আছে আপনাদের? শেখ হাসিনা বলেছিলেন আমেরিকার সাথে এই মিটিং অর্থাৎ সেন্ট মার্টিনস দ্বীপটিকে নিয়ে মিটিং হওয়ার পরই তিনি বুঝতে শুরু করেছেন একটি শ্বেতাঙ্গ ভদ্রলোকের সঙ্গে মিটিংয়ে আশানুরূপ ফল না পাওয়ার ফলেই শেখ হাসিনাকেও হয়তো গদিচ্যুত হতে হবে। অর্থাৎ শেখ হাসিনাকে কাছে গিয়ে এই ডোনাল্ড লু যখন সেন্ট মার্টিনস দ্বীপটিকে চেয়েছিলেন, তখন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের স্বার্থে সেন্ট মার্টিনস দ্বীপটা আমেরিকাকে ব্যবহার করতে আর দেননি। শেখ হাসিনা সেদিন বলেছিলেন আমাদের দেশের ভূমি ব্যবহার করে অন্য দেশের উপর নজরদারি রাখা কিংবা অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধ করার পরিস্থিতি তৈরি করা, তা কোনোভাবেই বাংলাদেশ সরকার সমর্থন করবে না। তিনি বলেছিলেন একটি শ্বেতাঙ্গ ভদ্রলোক এসে আমাকে এমন কিছু দাবি করেন যে দাবি আমি রাখতে পারবো না। পরবর্তীকালে শেখ হাসিনার বিরুদ্ধে কি হয়েছেন আপনারা তো সকলেই জানেন। আর এই শেখ হাসিনার সঙ্গে মিটিংয়েও কিন্তু এই ডোনাল্ড লু এর নামটি সামনে এসেছিল। অর্থাৎ ইমরান খান থেকে শেখ হাসিনা সকলের নজরবিন্দুতে যেই ভদ্রলোক ছিল, যাদেরকে মসনদচ্যুত করার পিছনে যাকে মাস্টার মাইন্ড মনে করা হয়েছিল, সেই ডোনাল্ড লুকেই এবার মসনদচ্যুত করলেন ডোনাল্ড ট্রাম্প, এবং পরিষ্কারভাবে বলে দিল আমেরিকার পক্ষ থেকে এই সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সকে অবজারভারের দায়িত্বে এবার অন্য কাউকে নিয়োগ করা হবে। এভাবেই হয়তো রাজনীতি শেষ হয়ে যায় কোথাও না কোথাও গিয়ে। সময় একটা অদ্ভুত বড় জিনিস, মানে অদ্ভুত একটা জিনিস জানেন, মানে কালকে যখন আপনি ক্ষমতা পেয়ে আপনি দেশের সর্বাধিনায়ক হিসাবে নিজেকে এস্টাবলিশ করছেন, কালকে ক্ষমতা উল্টে যাওয়ার পর আপনি আবার সাধারণ মানুষের দলে চলে আসবেন। ইতিহাসে দেখুন শক, মোগল, পাঠান, মৌর্য, আর্য কত শাসক কিন্তু এসছে, কিন্তু দিনের শেষে থেকে গেছে সাধারণ মানুষই। এই ডোনাল্ড লুরাও ইতিহাসে আসেন,
তারা বাইডেনের মতো কিছু লোকের দাসত্ব বৃত্তি করেন। এই দাসত্ব বৃত্তি করার জন্য একটা গোটা দেশের ক্ষতি করে দিয়ে যান, কিন্তু দিনের শেষে এই ডোনাল্ড লুদের শকুনি মামা ছাড়া আর কিছুই হয়তো আখ্যায়িত করা আর যায় না। এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ডোনাল্ড লুকে সরালেন, সব থেকে বেশি দুঃখ যিনি পাবেন তার নাম নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূস। কারণ এই মোহাম্মদ ইউনূস এই ডোনাল্ড লুয়ের সঙ্গে মিটিং করে দিনের পর দিন কম্প্রোমাইজ করে গেছেন এবং শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্র করে গেছেন। এমনকি যখন মোহাম্মদ ইউনূস বক্তৃতা দিতে আমেরিকায় গেছিলেন, সেই বক্তৃতা সভা কার্যত বাংলাদেশের মিডিয়া যেভাবে প্রচার করেছিল, সেখানেও কিন্তু এই ডোনাল্ড লুই মিডিয়াম হিসাবে কাজ করেছিলেন। আমরা একাধিক ছবিতে এই ডোনাল্ড লুইয়ের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দেখেছিলাম। আর আজ দেখুন, দায়িত্ব নিয়েই ডোনাল্ড লুকে সরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একদম অন্যভাবে ভাবতে শুরু করে দিয়েছেন। অন্তত সে আভাস যে পাওয়া গেছে, এবার তার অ্যাকশনে কিন্তু কমপ্লিটলি সেই সিদ্ধান্তগুলোই আমরা চাক্ষুষ করতে পারছি। প্রথমে ইউএস এইড বন্ধ করা, তারপর ডোনাল্ড লুকে সরিয়ে দেওয়া। এরপরে ডোনাল্ড ট্রাম্প কি করেন আমার কিন্তু জানার জন্য অধীর আগ্রহে হয়তো আমিও অপেক্ষা করব। পাশাপাশি কালকে একটা অদ্ভুত ইন্ডেক্স বেরিয়েছে, যদিও এই ইন্ডেক্স প্রতি বছরই প্রকাশ করা হয়। এই ইন্ডেক্স মোহাম্মদ ইউনূসের কাছেও কিন্তু এক অত্যন্ত ধাক্কাজনক হতে পারে। আমি প্রথমেই বলেছিলাম মোহাম্মদ ইউনূসের খারাপ সময়টা হয়তো শুরু হয়েই গেছে। ডোনাল্ড লুকে সরিয়ে দেওয়া নিঃসন্দেহে খারাপ একটা খবর ওনার কাছে। তার থেকে অনেক বড় খবর হলো এই যে নতুন ইন্ডেক্স বেরিয়েছে, যে ইন্ডেক্সে গ্লোবাল ফায়ার পাওয়ার যে ইন্ডেক্স, সেখানে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের সামরিক শক্তি র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাশিয়া যথারীতি 1 নম্বরে আছে, তারা পয়েন্ট পেয়েছে 0.088 পয়েন্ট, এবং চীন তারপরে আছে, যাদের সেনাবাহিনীর সংখ্যা 31,70,000, এবং 3 নম্বরে কিন্তু আছে ভারতবর্ষের মতো এক প্রভাবশালী দেশ, যাদের সৈন্যদের সংখ্যা 51 লক্ষের বেশি। এই যে ইন্ডেক্স তৈরি হয়, অর্থাৎ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, সেটি মূলত 60টি মানদণ্ডের উপরে বিচার করা হয়, এবং এশিয়ার 45টি দেশের মধ্যে এই র্যাঙ্কিং কিন্তু প্রকাশ করা হয়, যেখানে কালকে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ভারতবর্ষ 3 নম্বরে আছে, এবং পাকিস্তান ভারতবর্ষের থেকে বেশ খানিকটা পিছিয়ে গিয়ে 7 নম্বরে চলে গেছে। অর্থাৎ পাকিস্তানের যে পররাষ্ট্র নীতি এবং সামরিক শক্তির ডিপেন্ডেন্সি পুরোটাই চায়না কেন্দ্রিক বা চীন ওরিয়েন্টেড, তার রেজাল্ট কিন্তু তারা আন্তর্জাতিক স্তরেও পাচ্ছে। অর্থাৎ কোনোভাবেই পাকিস্তান আর সামরিক শক্তিতে বলীয়ান কোনো প্রভাবশালী দেশ নয়। যেখানে র্যাঙ্কিং অনেকটা নেমে গিয়ে 7 নম্বরে, সেখানে তারা ভারতকে হুঁশিয়ারি দিয়ে শুরু করে। আচ্ছা, বাংলাদেশ কত? আপনারা ভাবতে পারেন বাংলাদেশের র্যাঙ্কিং? বাংলাদেশ 17 নম্বরে। অর্থাৎ যে বিজেপি দিনের পর দিন বিএসএফকে হুমকি দেয়, সীমান্তে পিঠ দেখাবো না বলে, যে বিজেপি কার্যত বলে দেয় বিএসএফকে রক্ষা করতে আমি একাই আছি, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তাকে স্প্রেড আউট করেন, সেই বিজেপি, সেই বাংলাদেশের সামরিক শক্তি 17 নম্বরে, এবং তারা আশা করে তারা ভারতের সঙ্গে লড়াই করবে। ভাবলেই অবাক লাগে যে তারা তত্ত্ব এবং তথ্যকে কার্যত উপেক্ষা করে উস্কানিমূলক কথাবার্তার সমাজে প্রচার করে বলে। পাশাপাশি কাল আরো একটা খবর আমাকে কিছুটা চমকেই দিয়েছে। কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি যুদ্ধ জাহাজ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে। অর্থাৎ যে পাকিস্তান প্রীতির জন্য ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ক্ষেত্রে পলিসি থেকে বাংলাদেশ বাদ পড়ছে, সেই পাকিস্তানকে দিনের শেষে আঁকড়ে ধরতে চাইছে বাংলাদেশ, এবং সেই জাহাজে প্রায় 250-র বেশি বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা ছিলেন, যারা নাকি ওখানে গিয়ে কিছু না কিছু শক্তি প্রদর্শন করবেন। অর্থাৎ পিছিয়ে থাকা দলের র্যাঙ্কিং যখন আপনারা দেখবেন পিছিয়ে থাকা দল নিজেদের মধ্যে সবসময় অ্যাডজাস্ট করে নেয়, পয়েন্ট ভাগাভাগি করে নেয়, কারণ দুপক্ষরই সুবিধা, একে অপরের বিরুদ্ধে লড়াই করে না। বাংলাদেশ এবং পাকিস্তানের বর্তমান অবস্থা দেখে আমার ওই র্যাঙ্কিং এর তালিকায় পিছিয়ে পড়া দুটো দলের মানে সামঞ্জস্যপূর্ণ আচরণের কথাই মনে পড়ছে, যারা কেউ কারোর ক্ষতি করে না, অন্তত একে অপরের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে যুদ্ধে টিকে থাকার চেষ্টা করে। পাকিস্তানে গিয়ে বাংলাদেশ সামরিক প্রতিষ্ঠা করা আসলে আন্তর্জাতিক স্তরে যে গুরুত্বহীন, তা ইউনূস সরকারও জানেন, কিন্তু তাও কেন করছে জানেন? কারণ এরা জামাতি মৌলবাদীদের মন জয় করতে চাইছেন। এরা বাংলাদেশকে তো লাঠে তুলেই দিয়েছেন, উল্টে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করে এবং মৌলবাদীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করে কার্যত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকেও নষ্ট করে দিয়ে যাচ্ছেন। এই মোহাম্মদ ইউনূস যখন চলে যাবেন, তখন বাংলাদেশের যে চেহারা পড়ে থাকবে, তা নতুন করে রিভাইভ করতে, এই সম্মানটা ফিরিয়ে আনতে সরকারের যে কি অবস্থা হবে তা ভাবলেই অবাক লাগে। যদিও মোহাম্মদ ইউনূস এত ভাবেন না,
উনি ভারতের সঙ্গে যুদ্ধ করতে চান। আর ভারতের এই র্যাঙ্কিং প্রকাশ করার পর বাংলাদেশের পক্ষ থেকে আর একটা প্রেস বিজ্ঞপ্তি কখন আসবে আমি সেই বিষয়ে অপেক্ষা করছি। যদি প্রেস বিজ্ঞপ্তি আসে আমি নিঃসন্দেহে একটা ভিডিও বানাবো। তবে ডোনাল্ড লুয়ের এই প্রস্থান নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের রাতের ঘুমটা হয়তো উড়িয়ে দিল। কি ভাবছেন আপনারা? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।